আজকে যেটা করব সেটা ক্লজ। তো আগে আমরা তিনটে সেন্টেন্স অনুযায়ী দেখে নিই যে ক্লজ কোন কিসের বেসিসে হয়, কিসের ওপর ভাগ করে হবে। তিনটে বাক্য লিখে দেখে নিই, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে কোয়ারিজ যা কিছু থাকবে তাই পুরো সেশনটা ওভার হয়ে যাওয়ার পর কোয়ারিজগুলো আমি অ্যাটেন্ড করব। আচ্ছা, ফার্স্টে একটা সেন্টেন্স লিখছি যে আই নো দ্য বয়। একটা সেন্টেন্স লিখেছি আই নো দ্য বয়। সেকেন্ড সেন্টেন্সে লিখেছি আই নো হু দ্য বয় ইজ। তাহলে ফার্স্ট সেন্টেন্সে লেখা আছে আই নো দ্য বয়, সেকেন্ড সেন্টেন্সে লেখা আছে আই নো হু দ্য বয় ইজ। আর থার্ড সেন্টেন্সে ইটস দ্য বয়, এই ছেলেটি সে, ইটস দ্য বয় হুম আই নো। থার্ড সেন্টেন্সে আছে না, থার্ড সেন্টেন্সটা এভাবে লিখছি ইটস দ্য বয় অ্যান্ড আই নো হিম। থার্ড সেন্টেন্স লিখেছি ইটস দ্য বয় অ্যান্ড আই নো হিম। তাহলে ফার্স্ট সেন্টেন্সে আই নো দ্য বয়, সেকেন্ড সেন্টেন্সে আই নো হু দ্য বয় ইজ, থার্ড সেন্টেন্সে ইট ইজ দ্য বয়, ছেলেটি সে, অ্যান্ড আই নো হিম, এবং আমি তাকে চিনি। এখন আমি ভার্বগুলো মার্ক করি কিরকম আছে। সেন্টেন্স ওয়ানে ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব নো। সেন্টেন্স টুতে দুটো ফাইনাইট ভার্ব আছে, একটা নো আছে আর একটা ইজ আছে। আর সেন্টেন্স থ্রিতেও দুটো ফাইনাইট ভার্ব আছে, একটা ইজ আছে একটা নো আছে। এখন সেন্টেন্স ওয়ানে আছে আই নো দ্য বয়, সাবজেক্ট আছে আই, নো ভার্ব, দ্য বয় অবজেক্ট। সেন্টেন্স টুতে নো ভার্বের সাবজেক্ট আই নো, তারপর আর একটা পার্ট অফ সেন্টেন্স আছে। কি আছে সেখানে? হু দ্য বয় ইজ, হু দ্য বয় ইজ। এখানে দেখছি আর একটা ফাইনাইট ভার্ব আছে ইজ, একটা সাবজেক্ট আছে দ্য বয়, আর একটা লিঙ্কার আছে WHO, হু একটা লিঙ্কার আছে। থার্ড সেন্টেন্সে দুটো পার্ট দেখতে পাচ্ছি, একটা ইট ইজ দ্য বয়, ছেলেটি সে, অ্যান্ড আই নো হিম, এবং আমি তাকে চিনি। তাহলে আই নো হিম একটা পার্ট যার ফাইনাইট ভার্ব হচ্ছে নো, আর ইট ইজ দ্য বয়, এই ছেলেটি সে, সেখানে ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এখন সেকেন্ড আর থার্ড সেন্টেন্সের মধ্যে তফাৎ কোথায়? সেকেন্ড সেন্টেন্সে যদি আই নোটা না রাখি, পরে থাকছে শুধু হু দ্য বয় ইজ, ছেলেটি কে। এখন ছেলেটি কে যদি এই বাক্যটাই শুধু কারোর সামনে বলি ছেলেটি কে, তাহলে এটা একটা ইনসিগনিফিকেন্ট ইনকমপ্লিট সেন্টেন্স, কোনো মানে বোঝায় না। সুতরাং আই নো এই শব্দটার প্রয়োজন, এই পার্টটার প্রয়োজন আছে, আমি জানি, বাক্যটাকে কমপ্লিট করার জন্য। তৃতীয় যে সেন্টেন্সটা আছে সেখানে আমরা দুটো ফাইনাইট ভার্ব ধরে দুটো পার্টে ভাগ করলাম সেন্টেন্সটাকে, এবং আমরা যদি আলাদা আলাদা দুটো পার্ট প্রোনাউন্স করি, একটাই নিলাম ইট ইজ দ্য বয়, এই ছেলেটাই সে, এটা একটা হলো। কোনো একটা প্রশ্ন ছিল যে কে, তো এই ছেলেটাই সে। আর একটা আই নো হিম, আমি তাকে চিনি। তো দেখলাম যে এই যে দুটো পার্টই সেলফ ডিপেন্ডেন্ট, নিজেরাই নিজেদের মানে বোঝাচ্ছে এবং কেউ কারোর ওপর নির্ভরশীল নয়। এখন আমরা এই যে ফাইনাইট ভার্ব কটা আছে বাক্যের মধ্যে, বাক্যাংশ বা বাক্যের টুকরো কটা আছে, আবার সেই টুকরোগুলো বা পার্ট বা অংশগুলো একে অন্যের ওপর নির্ভরশীল কিনা, এর ওপরে ভিত্তি করে আমরা তিনটে বাক্যকে তিনটে ভাগে ভাগ করব। ফার্স্টে যেটা ছিল আই নো দ্য বয়, সেটাই যেহেতু একটাই ফাইনাইট ভার্ব ছিল এবং একটাই পার্ট, আর কোনো অংশ বা পার্ট তার নেই, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। তারপরে যে পার্টটা আই নো হু দ্য বয় ইজ, সেখানে দুটো অংশ আছে, দুটো পার্ট আছে, একটা আই নো আর একটা হু দ্য বয় ইজ, কিন্তু একটা অংশ আর একটা অংশের উপরে নির্ভরশীল।
আবার দুটোতেই ফাইনাইট ভার্ব আছে। তো বাক্যের এই অংশ বা পার্ট যেখানে ফাইনাইট ভার্ব নিয়ে তৈরি হয়, তো সেই পার্টগুলোকে ক্লজ বলি। আমরা 7-8 পড়ে এসেছি, যদি নন ফাইনাইট ভার্ব নিয়ে তৈরি হয় তাকে ফ্রেজ বলি, আর যদি ফাইনাইট ভার্ব নিয়ে তৈরি হয় তাকে আমরা ক্লজ বলি। তাহলে এখানে দুটো ক্লজ আছে বা বাক্যাংশ আছে, তবে কি একটা আর একটার ওপরে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। তাহলে যে ক্লজটি অন্যের ওপরে নির্ভর করে আছে, হু দ্য বয় ইজ, এটাকে আমরা ডিপেন্ড করে আছে তাই বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ। আর আই নো, এই যে বাক্যাংশ বা ক্লজ, এ যেহেতু হু দ্য বয় ইজ এর উপর ডিপেন্ড করে নেই, তাই আই নো বা আই নো ইট, এটাকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। 3 নম্বর যে বাক্যটা আছে, 3 নম্বর বাক্যে এখানেও দুটো বাক্যাংশ আছে, একটা ইট ইজ দ্য বয় আর আই নো হিম। তো দ্বিতীয় বাক্য আর তৃতীয় বাক্যের মধ্যে তফাৎ কোথায়? মাঝে একটা কনজাংশন লিঙ্কার আছে অ্যান্ড, সে দুটো অংশকে বাক্যাংশকে যুক্ত করেছে এবং তারা কেউ কারোর উপর নির্ভরশীল নয়। আই নো হিম, আই নো দ্য বয়, এটা একটা অংশ, ইন্ডিপেন্ডেন্ট অংশ, সেলফ ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট অংশ। আবার ইট ইজ দ্য বয়, ছেলেটিই সে, এটাও তাই। তো এই দুটো ক্ষেত্রেই আমরা, যেহেতু এরা কেউ কারোর উপর নির্ভর করে নেই, এদেরকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলতে পারি বা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি। কোঅর্ডিনেট ক্লজ বলতে সমমানের, তবে পাশাপাশি বসে, মানে কোঅর্ডিনেশন তৈরি করে, একটা মেলবন্ধন বা সমঝোতা তৈরি করে তারা একটা বাক্যকে তৈরি করে। তাই এই ক্লজগুলোকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি। আর তৃতীয় বাক্যটাকে আমরা কি বলতে পারি? যেহেতু সেখানে একাধিক কোঅর্ডিনেট ক্লজ আছে বা প্রিন্সিপাল ক্লজ আছে, তাকে আমরা বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স। দ্বিতীয়টাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, তৃতীয়টাকে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তো কম্পাউন্ড সেন্টেন্স এই মুহূর্তে আমাদের সিলেবাসে 9 এর সিলেবাসে নেই, এটা ক্লাস 10 এর সিলেবাসে আছে। তো আমাদের মূল যে ক্লজের আলোচনা হবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে হবে। এখন এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা বাক্যে 3 রকম ভাবে কাজ করে। কিরকম ভাবে কাজ করে? এক হচ্ছে নাউনের মতো কাজ করে সেন্টেন্সে, সেন্টেন্সে নাউনের মতো কাজ করে, অর্থাৎ একটা নাউন বা নমিনাল ওয়ার্ড যা যা কাজ করে সেই কাজেরা করে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ বাক্যে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভাল ওয়ার্ড যে কাজ করে, অর্থাৎ সে কোনো নাউন বা প্রোনাউনকে ডিফাইন, ক্ল্যারিফাই, মডিফাই করছে, ঠিক সেই কাজটা করে। আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এখানে এই সাবঅর্ডিনেট ক্লজগুলো বাক্যে অ্যাডভার্ব যে কাজগুলো করে, অ্যাডভার্ব কি করে? সে একটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কোয়ালিফাই, ক্ল্যারিফাই করে, এক্সপ্লেন করে, তো সেই কাজগুলো করে। তো আজকে আমরা নাউনের ইউজটা দেখব, যে নাউনের মতো কাজ করছে কিভাবে। একটা সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আমরা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স করছি, কি করে নাউনের মতো কাজ করছে বা ফাংশনস লাইক আ নাউন অর নমিনাল ওয়ার্ড। আগে দেখে নি নাউনের কাজ কি আছে। একটা সাধারণ নাউন, বিশেষ্য এর কি কাজ আছে বাক্যেতে। তো একটা নাউন 5 ধরনের কাজ করে, একটা নাউন বাক্যে 5 ধরনের কাজ করে। আমরা লিখব, প্রথম হচ্ছে কর্তা বা সাবজেক্ট রূপে কাজ করে। প্রথম হচ্ছে কর্তা বা সাবজেক্ট রূপে কাজ করে, প্রথম। দ্বিতীয় হচ্ছে অবজেক্ট রূপে কাজ করে, দ্বিতীয় অবজেক্ট রূপে কাজ করে। এখন এই অবজেক্ট 2 ধরনের হয়, অবজেক্ট 2 ধরনের হয়। কিরকম?
একটা মেন ভার্বের অবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বের অবজেক্ট, আর একটা বি ভার্বের অবজেক্ট। বি ভার্বের অবজেক্ট, আর এখন প্রশ্ন হতে পারে যে ভার্বের অবজেক্ট তার আবার তফাৎ কোথায়? হ্যাঁ, ভার্বের আমরা পড়ে এসেছি যে এই মেন ভার্ব আর বি ভার্ব এর ফাংশন অনুযায়ী স্ট্রেংথ আলাদা আলাদা হয়, শক্তি আলাদা আলাদা হয়। তাই কোথাও সে অবজেক্ট হিসেবে কাজ করে এই ভার্বের পরে নাউন বসে, আবার কোথাও কমপ্লিমেন্ট হিসেবে তাকে কাজ করতে হয় মূলত বি ভার্বের পর বাক্যটাকে কমপ্লিট করার জন্য। সুতরাং দায়িত্ব বদলে যায়, মেন ভার্বের অবজেক্ট হলে তার দায়িত্ব কম, বি ভার্বের অবজেক্ট হলে তার দায়িত্ব বেশি। তাহলে অবজেক্ট দু ধরনের হলো, একটা মেন ভার্বের অবজেক্ট আর একটা বি ভার্বের অবজেক্ট। এছাড়াও আর একটা অবজেক্ট হয়, এটা একমাত্র নাউন বা প্রোনাউনের এই ব্যবহার দেখা যায়, সেটা প্রিপোজিশনের অবজেক্ট। সেটা প্রিপোজিশনের অবজেক্ট। যেমন আই বিলিভ ইন ইউর ওয়ার্ডস, আমি তোমার কথায় বিশ্বাস করি। এখন যদি প্রশ্ন করা হয়, তুমি করে প্রশ্ন করা হয়, হোয়াট ডু ইউ বিলিভ ইন, হোয়াট ডু ইউ বিলিভ ইন, উত্তর যেটা আসবে সেটাই হোয়াট আর ইন এই কম্বিনেশনটার উত্তর আসবে, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট আসবে উত্তর যেটা। তাহলে আর একটা হলো অবজেক্ট টু দা প্রিপোজিশন। তাহলে কটা হলো? প্রথমে সাবজেক্ট হলো, তারপর অবজেক্ট অফ দা মেন ভার্ব হলো, তারপর অবজেক্ট টু দা বি ভার্ব হলো, তারপর অবজেক্ট টু দা প্রিপোজিশন। আমি সব উদাহরণ দিয়ে দিয়ে বলছি, আগে এটা বলে দিই, মাথার মধ্যে পরপর থাকবে। আর শেষ যেটা, সেটা অ্যাপোজিশন হিসেবে ব্যবহার হয়, সেটা অ্যাপোজিশন হিসেবে ব্যবহার হয়। অ্যাপোজিশনটাকে যদি আমি ভাঙি, আমি কি পাবো? অন দা পজিশন অফ। অ্যাপোজিশনকে ভাঙলে কি পাবো? অন দা পজিশন অফ। অর্থাৎ যখন একটা নাউন বা একটা প্রোনাউন বা একটা নমিনাল ওয়ার্ড বা একটা প্রোনমিনাল ওয়ার্ড একটা ফ্রেজকে রিপ্লেস করে, একটা নাউন ফ্রেজ একটা প্রোনাউন ফ্রেজকে রিপ্লেস করতে পারে, তার জায়গায় বসতে পারে, তখন সেই শব্দগুলোকে সেই ফ্রেজের বা তার পূর্ববর্তী শব্দের অ্যাপোজিশন বলা হয়। অ্যাপোজিটিভ বলে প্লেসড ইন অ্যাপোজিশন, অ্যাপোজিটিভ বলে প্লেসড ইন অ্যাপোজিশন। যেমন নরেন্দ্র মোদী দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এখন আমি ইদার ওয়ান নিতে পারি, নরেন্দ্র মোদী শুধুও নিতে পারি। আচ্ছা, কমপ্লিট করি সেন্টেন্সটা। নরেন্দ্র মোদী দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হ্যাজ ডিক্লেয়ার্ড লকডাউন। এটা সেন্টেন্স আছে, নরেন্দ্র মোদী comma the prime minister of India comma has declared lockdown today, has declared lockdown today। এখন এখানে দেখছি যে এই নরেন্দ্র মোদী যাকে বোঝাচ্ছে, এই নামটা যে ব্যক্তিকে বোঝাচ্ছে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তাকেই বোঝাচ্ছে। তাহলে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। ইদার আমরা সেন্টেন্সটা এরকম রাখলাম, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া has declared lockdown today, বা নরেন্দ্র মোদী has declared lockdown today। তাহলে এই যে একটা ফ্রেজ আর একটা ওয়ার্ড, একটা নাউন ওয়ার্ড বা নমিনাল ওয়ার্ড আর একটা নমিনাল ফ্রেজ একে অন্যকে রিপ্লেস করছে, একে অন্যের পরিবর্তে বসতে পারে, একে অন্যের অর্থ বোঝাচ্ছে, এদের একটাকে আর একটা অ্যাপোজিটিভ বলে বা প্লেসড ইন অ্যাপোজিশন বলা হয়। ওকে, তো এই পাঁচটা ধরন, পাঁচটা ভাগ, যে ভাগে নাউন কাজ করে। এবার আমরা সেন্টেন্স দিয়ে দেখে নেব, একটা একটা সিম্পল সহজ বাক্য দিয়ে, যে কি করে নাউন ক্লজও এভাবেই কাজ করছে। ক্লজ ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় থাকে, ক্লাস 12 অবধি কাজে লাগে, ক্লাস 12 পর্যন্ত। তো পাঁচটা ছোট ছোট বাক্য দিয়ে, সহজ বাক্য দিয়ে আমরা দেখে নেব। লিখছি, ফার্স্টে সাবজেক্টের জন্য লিখছি। আমি এখানে লিখবো, লিখতে লিখতে বলবো, তোরাও লিখবি।
সাবজেক্টের জন্য যেটা সেটা লিখছি যে where you live right now is unknown to me. একটু ইচ্ছে করে এই ধরনের বাক্যটা লিখলাম, কেন লিখলাম বলছি, is unknown to me. সেন্টেন্সটা কি লিখেছি? where you live right now, where you live right now is unknown to me. কোথায় থাকো তুমি এখন হয় অজানা আমার কাছে। এবার বাক্যটাকে ভেঙে দিই, দুটো টুকরোতে ভাগ করে দিই। একটা হচ্ছে where you live right now, এটা একটা পার্ট, আর is unknown to me। এখন is unknown to me তো হতে পারে না, তো আমরা ওই প্রথমের যে অবজেক্ট অংশটা তুলেছি তার জায়গায় একটা ইট ধরে নিচ্ছি একটা ইট আছে, তাহলে বাক্যটা হলো it is unknown to me। তাহলে দুটো সেন্টেন্স, দুটো টুকরো, সেন্টেন্স না দুটো টুকরো, একটা where you live right now আর একটা it is unknown to me। তো আমরা লিঙ্কার where দেখে বুঝতে পারছি যে এইটাই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন বসেছে কার আগে? is এই ভার্বের আগে বসেছে। আমরা পরের যে পার্ট আছে তাকে যদি what দিয়ে প্রশ্ন করি যে what is unknown to me বা what is unknown to you, তাহলে what এই প্রশ্নে কি খুঁজছে, কিসের খোঁজ করছে, কার খোঁজ করছে? না কর্তা বা সাবজেক্টের খোঁজ করছে। উত্তরে কি পাবো? where you live right now, কোথায় তুমি থাকো এখন। তাহলে what এর প্রশ্নের উত্তরে পাচ্ছি where you live right now। what দিয়ে আমরা কর্তার খোঁজ করছিলাম, সাবজেক্টের খোঁজ করছিলাম, তাহলে where you live right now এটা সাবজেক্ট বা কর্তার কাজ করছে এটা। নেক্সট হচ্ছে অবজেক্ট অফ দ্য মেন ভার্ব। অবজেক্ট অফ দ্য মেন ভার্ব এই বাক্যটারই একটা অন্যরকম ফরম্যাটে লিখছি। I do not know where you live right now. I do not know where you live right now. এখন এটাকেও দুটো টুকরোতে ভাগ করে, একটা I do not know আর একটা where you live right now। তো দেখেই বোঝা যাচ্ছে যে where you live right now এর শুরুতেই একটা লিঙ্কার আছে, where wh লিঙ্কার আছে where, এবং এ নিজেই নিজের মানে বোঝাতে পারছে না, সুতরাং এটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর I do not know এই নো এর পর যেহেতু আমি একটা বাক্যাংশ তুলে নিয়েছি সেখানে আমি একটা ইট বসাচ্ছি, তাহলে টুকরো বা বাক্যাংশ যেটা আমার হাতে পড়ে রইল I do not know it। দেখছি যে এটা নিজেই নিজের মানে বোঝাচ্ছে, অর্থাৎ এটা তাহলে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজের ভার্বটা কি ছিল? ডু নট নো বা নো ভার্ব। তাকে আমাকে এমন কিছু দিয়ে প্রশ্ন করতে হবে যার উত্তরে where you live right now টা আসবে। কি দিয়ে প্রশ্ন করতে পারি? আমরা তাকে what দিয়ে প্রশ্ন করছি, আমরা ভার্বকে what দিয়ে প্রশ্ন করছি। what do you not know, যদি ইউ কে করি what do you not know, what do you not know, তুমি কি জানো না। এখানে what দিয়ে আমরা কার খোঁজ চালাচ্ছি? একটা অবজেক্টের খোঁজ করছি what দিয়ে, আর সেই প্রশ্নের উত্তরে এসে কে আসছে যে অবজেক্টের জায়গাটা পূরণ করছে? where you live right now। সুতরাং এখানে এই ক্লজটাই মজার কথা, যেটা আগের বাক্যে ছিল সাবজেক্ট, সেইটার জায়গা বদল হওয়াতে এখন নোই ফাইনাইট ভার্বের অবজেক্ট হয়ে গেল, অর্থাৎ অবজেক্ট অফ দ্য মেন ভার্ব। নেক্সট, তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট টু দ্য বি ভার্ব। তিন নম্বরে যেটা আছে সেটা অবজেক্ট টু দ্য বি ভার্ব। ওখানে একটা বাক্য লিখছি, দ্য ফ্যাক্ট ইজ উই হ্যাভ টু স্টে অ্যাট হোম। এখন এটাও লিখতে পারি দ্য ফ্যাক্ট ইজ দ্যাট। বিষয়টা হলো কি যে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট উই হ্যাভ টু স্টে অ্যাট হোম।
এইটা। আচ্ছা, এখানে একটা পার্ট আছে দ্য ফ্যাক্ট ইজ, সেখানে একটা ফাইনাইট ভার্ব আছে ইজ, তারপরের যে টুকরো বা পার্টটা সেটা হচ্ছে দ্যাট উই হ্যাভ টু স্টে, দ্যাট উই হ্যাভ টু স্টে অ্যাট হোম, যে এখন আমাদের বাড়িতে থাকতে হবে বা বাড়িতে থাকার কথা, দ্যাট উই হ্যাভ টু স্টে অ্যাট হোম। এখন এই যে ইজ ফাইনাইট ভার্ব, একে কি দিয়ে প্রশ্ন করলে, একটা তো বুঝতে পারছি দ্যাট উই হ্যাভ টু স্টে অ্যাট হোম, এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এ নিজেই নিজের মানে বোঝাতে পারছে না, তার জন্য দ্য ফ্যাক্ট ইজ এর হেল্প লাগছে। আর সেকেন্ড হচ্ছে যে একটা লিঙ্কার দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্সটা, সাবজেক্ট দিয়ে নয়, লিঙ্কার দিয়ে শুরু। এখন দ্য ফ্যাক্ট ইজ কে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট, তো প্রশ্নের মধ্যে দ্য ফ্যাক্ট সাবজেক্ট আছেই, সুতরাং হোয়াট দিয়ে আমরা সাবজেক্টের খোঁজ করছি না। হোয়াট দিয়ে তাহলে আমরা কিসের খোঁজ চালাচ্ছি, ইজ ভার্বের পর অবজেক্ট যেটা আসবে তার খোঁজ চালাচ্ছি। তো খোঁজ চালাতে গিয়ে কি পেলাম না, দ্যাট উই হ্যাভ টু স্টে অ্যাট হোম, যে আমাদের বাড়িতে থাকতে হবে সেটা। অর্থাৎ এই যে পার্টটা পেলাম, এই যে টুকরোটা পেলাম, সেটা ইজ এই ভার্বের অবজেক্টের কাজ করছে। হোয়াট দিয়ে প্রশ্ন করে ইজ এই ভার্বের অবজেক্টের কাজ করছে, যাকে আমরা কমপ্লিমেন্টও বলতে পারি, ওয়ান দ্যাট কমপ্লিটস আ সেন্টেন্স, কমপ্লিমেন্টও বলতে পারি। এখানে ভার্বাল কমপ্লিমেন্ট বলা হয়, কমপ্লিমেন্ট অনেক ধরনের হয়। তো এটা আমাদের কি হলো তাহলে, অবজেক্ট টু দ্য বি ভার্ব, অবজেক্ট টু দ্য বি ভার্ব, অবজেক্ট অফ দ্য মেন ভার্ব, অবজেক্ট টু দ্য বি ভার্ব। নেক্সট নাম্বার 4, তখন একটা সেন্টেন্স বলেছিলাম, আই বিলিভ ইন হোয়াট ইউ সে, I believe in what you say, I believe in what you say। পার্ট দুটো, একটা what you say একটা পার্ট, I believe in একটা পার্ট। what you say টা দেখে বোঝা যাচ্ছে যে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা টার্গেট করব কাকে, I believe in কে টার্গেট করব। সেখানে যে ভার্বটা আছে সেটা বিলিভ, কিন্তু তারপরেও আবার একটা প্রিপোজিশন আছে ইন, ইন একটা প্রিপোজিশন আছে। আমরা প্রশ্নটা বানাচ্ছি যেহেতু নাউনের খোঁজ করছি, যখনই নাউনের খোঁজ করব মেনলি হোয়াট দিয়ে প্রশ্ন তৈরি হবে। তো প্রশ্নটা কি বানাচ্ছি যে হোয়াট ডু ইউ বিলিভ ইন, হোয়াট ডু ইউ বিলিভ ইন। তাহলে কিসের খোঁজ হচ্ছে, উত্তর কিসের খুঁজছি, হোয়াট আর ইন, হোয়াট ডু ইউ বিলিভ ইন খোঁজ চলছে, হোয়াট আর ইন এর খোঁজ চলছে। অর্থাৎ এখানে হোয়াট আর ইন এই প্রশ্নের উত্তরে যেটা পাবো সেটা ইন এই প্রিপোজিশনের অবজেক্ট। কি পেলাম, হোয়াট ইউ সে, তুমি যা বলো। সুতরাং এইটা হলো ইন এই যে প্রিপোজিশনটা, সেই প্রিপোজিশনকে যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি যে কিসের মধ্যে বিশ্বাস করো, কিসেতে বিশ্বাস করো, উত্তরে তুমি যা বলো, অর্থাৎ তোমার কথাতে বিশ্বাস করো। তাহলে এটা ইন এই প্রিপোজিশনের অবজেক্ট হোয়াট ইউ সে, অর্থাৎ অবজেক্ট টু দ্য প্রিপোজিশন। লাস্ট ওয়ান অ্যাপোজিশন, লাস্ট ওয়ান অ্যাপোজিশন। সেন্টেন্স হচ্ছে নরেন্দ্র মোদী has declared, ধীরে ধীরে বলছি, has declared, আমি এটা আগে দুটো টুকরো বলে নিচ্ছি, তারপর তাকে জয়েন করে বোঝাবো। অ্যাপোজিশন তো একটু নতুন, তাই নরেন্দ্র মোদী has declared lockdown, নরেন্দ্র মোদী has declared lockdown। It is true, it is true, it is true। ওকে, এইবার আমি কি করছি, এই দুটোকে জয়েন করছি, এই দুটোকে জয়েন করছি। জয়েন কিসে করছি,
that Narendra Modi has declared lockdown is true. এটা একটা জয়েন করলাম, আমি দুভাবে জয়েন করব। অ্যাপোজিশন একবার শিখে যেন সারা জীবন আর ভুল না হয়। অ্যাপোজিশন আর রিলেটিভ ক্লজে অনেকে খুব বড় বয়স অব্দি ভুল হয়ে যায়। আমি দুটো বাক্যে জয়েন করব। একটা, দ্যাট নরেন্দ্র মোদি হ্যাজ ডিক্লেয়ার্ড লকডাউন ইজ ট্রু, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে, ইট ইজ ট্রু দ্যাট নরেন্দ্র মোদি has declared lockdown. It is true that Narendra Modi has declared lockdown. এবার দেখব সেকেন্ড সেন্টেন্সটা থেকে। সেকেন্ড সেন্টেন্সটা কি আছে? It is true that Narendra Modi has declared lockdown. সেন্টেন্সটা শুরু ইট একটা প্রোনাউন দিয়ে। আমরা একটা কাজ করি, এই ইট প্রোনাউনটাকে তুলে দিই, দিয়ে চেষ্টা করি তার জায়গায় দ্যাট নরেন্দ্র মোদি হ্যাজ ডিক্লেয়ার্ড লকডাউন এটা বসালে মানেটা অপরিবর্তিত থাকে কি সেটা দেখা। তাহলে ইটটা তুলে দিয়ে যদি তার জায়গায় দ্যাট দিয়ে বসাই, কি হবে? ওই ক্লজটা বসাই, তখন আমরা প্রথম বাক্যটা পাচ্ছি, দ্যাট নরেন্দ্র মোদি হ্যাজ ডিক্লেয়ার্ড লকডাউন ইজ ট্রু। আমরা দেখলাম যে দুটোতে মানের কোনো বদল হলো না, এটা একটা। সেকেন্ড হচ্ছে, ইট প্রোনাউনের জায়গায় অনায়াসে ওই যে ক্লজটা দ্যাট নরেন্দ্র মোদি হ্যাজ ডিক্লেয়ার্ড লকডাউন সে বসে গেল। এখন প্রোনাউনকে রিপ্লেস করতে পারে, একটা নাউন রিপ্লেস করতে পারে। হি ইজ মাই ফ্রেন্ড, রমেন ইজ মাই ফ্রেন্ড ফর লং। সে আমার বন্ধু, সে অর্থাৎ রমেন আমার অনেক দিনের বন্ধু। তো এই হি প্রোনাউনকে রিপ্লেস করতে পারলো কে? না, রমেন এই নাউনটা রিপ্লেস করতে পারলো। তাহলে ইট এই প্রোনাউনকে এখানে কে রিপ্লেস করছে? দ্যাট নরেন্দ্র মোদি হ্যাজ ডিক্লেয়ার্ড লকডাউন। অর্থাৎ এটার ফাংশনটা বা ইট ফাংশনস লাইক আ নাউন অর নমিনাল ক্লজ দ্যাট রিপ্লেসেস দ্য প্রোনাউন। সেই প্রোনাউনকে রিপ্লেস করছে যেটা দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছিল। অর্থাৎ আমরা শুরুতে যেরকম বলেছিলাম যে যদি কোনো ফ্রেজ বা ক্লজের কোনো নমিনাল বা প্রোনমিনাল ওয়ার্ডকে রিপ্লেস করার ক্ষমতা থাকে, যদি কোনো ফ্রেজ বা ক্লজের কোনো নমিনাল বা প্রোনমিনাল ওয়ার্ডকে রিপ্লেস করার ক্ষমতা থাকে, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে অ্যাপোজিশন বলবো বা অ্যাপোজিটিভ ক্লজ বা ফ্রেজ বলবো। আর এখানে যেহেতু ক্লজ এবং নাউনের কাজ করছে, তাই এটাকে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন বলবো। এখানে